প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক কবি মাহবুব আজিজ। শুভ সকাল। আপনাকে শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার বসতে চায় বাংলাদেশ, পাল্টা শুল্ক। 6 মাসে খুন বেড়েছে, মামলার পরিসংখ্যান। নারী আসন উচ্চকক্ষ নিয়ে নতুন প্রস্তাব, ঐক্যমত্য হয়নি। দৈনিক সমকাল, বাণিজ্যের বাইরের শর্ত নিয়ে মূল দর কষাকষি, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক। জনপ্রতিরোধে প্রাণ বাঁচল কিশোরের, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না, বিএনপির সমাবেশে মির্জা ফখরুল। দৈনিক যুগান্তর, দুর্নীতি ধামাচাপার কারিগর, ধরাছোঁয়ার বাইরে দুদকের সাবেক 3 চেয়ারম্যান। বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। কালের কণ্ঠ, রাজপথে প্রতিবাদী বিএনপি। যুক্তরাষ্ট্র যৌক্তিক পর্যায়ে শুল্ক নির্ধারণ করবে, বাণিজ্য উপদেষ্টার আশা। দৈনিক ইত্তেফাক, ডক্টর ইউনূসকে জাতীয় সংস্কার ও ঘোষণা কেন নয়, হাইকোর্ট। সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ। মার্কিন শুল্ক আরোপ আলোচনা সন্তোষজনক নয়, সময় চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিন, টার্গেট তারেক রহমান, বিক্ষোভে উত্তাল নয়াপল্টন। মানব জমিন, অভ্যুত্থানের শক্তিগুলো লড়াইয়ে কি করবেন ইউনূস। খবরের কাগজ, টর্চার সেলে নির্যাতন চালাতেন মহিন, চাঁদাবাজ রুখতে সোচ্চার সাধারণ মানুষ। আমাদের সময় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে, বিএনপির সংবাদ সম্মেলন। প্রকাশ্য নৃশংসতা ভয় বাড়াচ্ছে জনমনে। সময়ের আলো, নব্য বিএনপির তালিকা করছে হাইকমান্ড। বাণিজ্যের বাইরে ভিন্ন চাপ যুক্তরাষ্ট্রের, ইউনূসকে জাতীয় সংস্কার ঘোষণার নির্দেশ কেন নয়, হাইকোর্টের রুল। কালবেলা শিরোনাম, আওয়ামী লীগের মন্ত্রীর ভাই পাচ্ছেন 1 কোটি বই ছাপার কাজ। শহীদদের জাতীয় বীর এবং ডক্টর ইউনূসকে জাতীয় সংস্কার ঘোষণার রুল। দেশ রূপান্তর, অবসরের বয়স বাড়ছে ইচ্ছে মতো, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। আমার দেশ, হাসিনার প্রশ্রয়ে ডিবি হারুন যেভাবে দানবে পরিণত হন, হাসিনাকে অবৈধ বলতে আইনি বাধার অজুহাত ইসির। দৈনিক জনকণ্ঠ, জামায়াতের নেতৃত্বে ইসলামী ও ডানপন্থীদের জোট হচ্ছে। করতোয়া, ওদের চক্রান্ত ভয়ঙ্কর, ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল। জুলাই অভ্যুত্থান নিয়ে হাইকোর্টের রুল, নিহতদের জাতীয় শহীদ ও ডক্টর ইউনূসকে জাতীয় সংস্কার ঘোষণা কেন নয়। দিনকাল, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা গণতন্ত্রের শত্রু। ইনকেলাব, চরম নৈরাজ্যের শঙ্কা, অভ্যুত্থানের নেতাদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে, নাহিদ ইসলাম। আপনি শিরোনাম শুনলেন, মানে রাজনীতি কি হচ্ছে বা কি ঘটছে এটা নিয়ে সাধারণ মানুষ বা সব জায়গায় একটা উৎকণ্ঠা ভাব। বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি বলেছেন। অথচ জামায়াত এবং এনসিপি অন্যান্য দল যেগুলো বলছে যে আগে সংস্কার ও বিচার, তারপর নির্বাচন। এবং এনসিপি গতকাল বলেছে রাষ্ট্রীয় সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয়। আসলে দেখা যাচ্ছে যে যে অভ্যুত্থানে যে রাজনৈতিক শক্তিগুলো জড়িত ছিল তারাই পরস্পরের মধ্যে বিবাদে দ্বন্দ্বে জড়িয়ে গেছে, এবং এটা বাংলাদেশের রাজনীতির জন্য কিন্তু আসলে খুব শুভ বার্তা বয়ে আনে না। কারণ যে এত বড় একটি গণ অভ্যুত্থান হলো, সেক্ষেত্রে যারা যুক্ত ছিল তারাই তো পরবর্তী পর্যায়ে বাংলাদেশকে নিয়ে যাবেন এবং এক ধরনের একটা আলোচনার টেবিলে ছিলেন সকলে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরস্পরকে এমন ভাষায় বলছেন, বিশেষ করে বিএনপির বিরুদ্ধে, এবং বিএনপি কিন্তু অত খারাপ ভাষাও ব্যবহার করেনি এই পর্যন্ত। বিশেষ করে যেহেতু প্রসঙ্গটা তুললেন আপনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু ভিডিও চিত্র দেখলাম, সেখানে এমন অশ্লীল ভাষায় রাজনৈতিক এটা কি করে আচরণ হতে পারে, যেই ভাষায় বিএনপির প্রধান নেতাকে আক্রমণ করা হয়েছে, এটা কোনো রাজনৈতিক আচরণই হতে পারে না। বরং বিএনপি যথেষ্ট পরিণত আচরণ করছে একদম 5ই আগস্টের পর থেকেই। তার তো সবচেয়ে বড় রাজনৈতিক দল,
বর্তমানে, এবং তাদের যে জনশক্তি আছে, কালকে তো আমরা দেখলাম যে ছাত্রদল এবং তাদের যে যুব দলের যে সমাবেশ হলো, এবং সেখানে যেইভাবে নেতারা বক্তব্য রাখলেন সেটা খুবই ইতিবাচক। সেখানে তেমন কোনো আমরা অপ্রীতিকর শব্দের ব্যবহারও দেখিনি, যে এইরকমটি আগে বিএনপির বিরুদ্ধে করা হয়েছে। কাজেই এইরকম একটা পরিস্থিতিতে যেই ১.৫ দশকের দুঃশাসন ছিল আওয়ামী লীগের, সেখান থেকে উত্তরণের পথে যদি আবার সেই হানাহানি মারামারি হয়, তবে এটাও ঠিক যে চাঁদাবাজ খুনি সন্ত্রাসীরা যেভাবে বেড়ে উঠেছে এবং সেখানে বিএনপির প্রশ্রয় আশ্রয় আছে, ওই জায়গা থেকে বিএনপিকে কিন্তু অবশ্যই একটা নিজেদের ব্যাখ্যা দিতে হবে। শুধুমাত্র বহিষ্কার সমাধান হতে পারে না। আপনি খুন করে ফেলবেন, তারপরে আপনি বহিষ্কার করবেন, তাহলে আপনি কি রাজনৈতিক শিক্ষাটা দিলেন আপনার কর্মীদেরকে? আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে কোনো শিক্ষা, কোনো রাজনৈতিক চর্চার কোনো পরিবেশই নেই। তারা রাজনৈতিক দলগুলো করাই হয় কর্মীদের আসলে গুন্ডা পান্ডা হয়ে ওঠে এবং সবকিছু ভাগ বাটোয়ারা চাঁদাবাজি করে দখল করবার জন্য, ব্যাপারটা যেন রাজনীতি যেন হয়ে উঠেছে দখল করবার মই। ওখান থেকে রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে বিএনপিকে সরে আসতেই হবে। কারণ যে আওয়ামী লীগ যা করেছে, যে চাঁদাবাজি করেছে, যা করেছে, তাই যদি তাদের কর্মীরা করে, তাহলে আসলে কি পরিবর্তনটা আসবে? এবং যেটা জামাত বা এনসিপি বলছে, তারা বিএনপিকে যেভাবে আক্রমণটা করছে, হঠাৎ করে এই আক্রমণ না করে এই জায়গাতে তাদের অংশগ্রহণগুলোও আমরা আসলে স্পষ্ট হতে চাই। শুধুমাত্র বিএনপিকেই কি দোষ দিলে হবে? এটা তো আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ। যারা ক্ষমতায় থাকে তারাই সেই পেশিবাদের অংশ হয়ে যায়। যারা জামাত বা এনসিপি, তারাও যখন সুযোগ পাচ্ছে, তারাও যে এই সমস্ত কিছু করছে না তাও কিন্তু নয়। সব জায়গায় আমরা যে মবতন্ত্রের ব্যাপারটা দেখছি এবং মব সন্ত্রাস দেখছি, এগুলো তো সকলেই জড়িত আছে। না, তার মানে ব্যাপারটা যেটা দাঁড়ালো যে 1 বছরের মধ্যে আপনি যেটা শুরুতেই বললেন, ঐক্যের যে জায়গাটা ছিল সেই ঐক্যে চির ধরেছে। সেটা স্বার্থ যখন সামনে চলে এসেছে, কে ক্ষমতায় যাবে এটা নিয়ে পরস্পরের একটা এটা প্রতিদ্বন্দ্বিতা হওয়া ভালো, কিন্তু সেটা হওয়া থাকবে, সেটা এই লেভেলে সেটা সুস্থ এবং যার যার আদর্শগত, তাদের আদর্শ কর্মসূচি তারা নিয়ে আসবে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বরং দেখা যাচ্ছে যে বিএনপি ছাড়া অন্য অনেকেই চাচ্ছে যে নির্বাচনটা পিছিয়ে যাক। নির্বাচন পিছিয়ে গেলে কার কি লাভ সেটা অবশ্য আমি জানি না যে এই ভিডিও চিত্রটি কি গতকালের ছিল কিনা। তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম গতকাল গভীর রাতে বোধ করি একটা সমাবেশ হলো। সেই সমাবেশেও স্লোগান যা হলো, সেই স্লোগান হতো বোধহয় একটু তুমি কি আমি কি রাজাকার রাজাকার, মানে এখনো কি এই বয়ান বা এই বিষয়গুলো? এটা আসলে হয়েছে কি, এটা হচ্ছে 14 জুলাই যে স্মরণে, এবং 14 জুলাই সেখানে শেখ হাসিনা যে বক্তব্যটা রেখেছিলেন যে চাকরি কি পাবে রাজাকারের নাতিরা না মুক্তিযোদ্ধার নাতিরা, এই যে এরপরই তো এত বড় একটা বিস্ফোরণ, এবং সেটা ছিল, এবং এটা খুবই ঐতিহাসিক একটা সত্য যে তুমি কি আমি কি রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার। এই প্রথম শেখ হাসিনাকে প্রকাশ্যে স্বৈরাচার বলার শক্তি ছাত্র সমাজ দেখিয়েছিল। তার আগে মহাত্মা শেখ হাসিনা ছাড়া আর কিছু বলা যেত না। হ্যাঁ, সেটা খুব শোভন ভাষায় বললাম। যা বলা হতো, যেই পরিমাণ ভাষা ব্যবহার এবং বিশেষণ ব্যবহার করতেন আমাদের সাংবাদিকরা, সেটাই ইতিহাসে। তাহলে কি মনে হয় আপনার যে আমরা যে ফেব্রুয়ারিতে নাকি জুনে আদৌ কি নির্বাচন হচ্ছে? ফেব্রুয়ারিতে তো নির্বাচন হতে হবে এবং এটা হওয়াই সঙ্গত। কারণ আপনার এই সংস্কার বলুন, যে কোনো ধরনের সংস্কার তো একদিন দুদিনের ব্যাপার না, এটা ধারাবাহিক প্রক্রিয়া হতে থাকবে। এবং গণতন্ত্রের একটা পাঠই হচ্ছে আপনার প্রতিনিয়ত সংস্কার। আপনি যদি গণতান্ত্রিক একটা সমাজ চান, সেখানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন একটা নির্দিষ্ট সময় পর লাগবেই, এবং সেইটাতে সকলের অংশগ্রহণ প্রয়োজন হবে, অন্তর্ভুক্তমূলক একটা নির্বাচন হবে। তারপরে জবাবদিহির জায়গাগুলো খুব পরিষ্কার হয়ে যাবে। আপনি যদি এখন নির্বাচনই না করেন, এই ঢাক গুড় করতে থাকলে তো এটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। আপনি এই মুহূর্তে দেশের যদি পজিটিভ আলোচনা করি, ডলারের দাম কমে গেছে, রেমিটেন্স বেড়েছে, এই সব বিষয়গুলো কিন্তু ডলারের দাম খুব বেশি কমলো, 123 টাকা। যাই হোক, যে কমাতো তবুও তো, তারপরে রেমিটেন্স বাড়লো, সবকিছু মিলে একটা আশার জায়গা তৈরি হয়।
কিন্তু সেই জায়গা থেকে এই আমাদের প্রেস উইংস যে কথাটা বললেন, দেশে বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি। এই যে ঢাকার অপরাধ, বাইরের অপরাধ সবকিছু মিলে এই কত কয়েকদিনে যা ঘটেছে, যেমন কালের কণ্ঠের শিরোনাম হলো 10 মাসে 3,554 খুন, 4,105 ধর্ষণ। তাই যদি চিত্রটা এরকমেরই হয়, তাহলে যেমন প্রথম আলো শিরোনাম 6 মাসে খুন বেড়েছে, তাহলে প্রেস উইং এর বক্তব্য আর পত্রপত্রিকার শিরোনাম এর মধ্যে কি একটা পার্থক্য? প্রেস উইং তাদের ঐতিহ্য ধরে রেখেছে। ঐতিহ্য, হ্যাঁ, ঐতিহ্য যে সরকারকে যে কোনো মূল্যে সমর্থন করতে হবে এবং একটা ইউটোপিয়াতে বাস করতে হবে। আপনি যে 3,000 খুনের কথা বললেন, পুলিশ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে শুধু ঢাকাতে খুন হয়েছে 1200-র বেশি, যেটা গত বছর ছিল 54, তার আগের বছর 50, এরকম 40 থেকে 50 4 মাসের খুনের 22, 23, 24 বছর, 3 বছরের পরিসংখ্যান শুধু ঢাকাতেই হয়েছে 1200 খুনের বেশি খুন। এবং খুন, ছিনতাই, রাহাজানি করে আপনার বিবস্ত্র করা হচ্ছে। শ্যামলীতে গত পরশু এই ঘটনা ঘটেছে, টি-শার্টটি পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। এই যখন পরিস্থিতি, তখন প্রেস উইং বলে যে বড় অপরাধের মান। আসলে বড় অপরাধ তারা কোন থার্মোমিটারে মানছেন? সরকারি চশমায় মরিয়া প্রমাণ করে। সেটা তো এর আগেও আমরা দেখেছি। সব সময় সরকারি প্রেস উইং এই কাজটিই করে এবং তারাই জনগণের সাথে সরকারের একটা দূরত্ব তৈরি করে ফেলে এইভাবে। কারণ এখন যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এটা আসলে কোন শব্দে আমরা বর্ণনা করব, এটা খুব উপযুক্ত শব্দ অভিধানে নাই, এতই খারাপ হয়েছে। উইমেন্স ডে পালিত হলো গতকাল শহীদ মিনারে। জুলাইনের নারীরা কেন মুখ লুকিয়ে ফেললেন বোঝা দরকার, মোস্তফা সরোয়ার ফারুকী মন্তব্য করেছেন। হ্যাঁ, বুঝতে পারলে তো ভালোই হতো, তাহলে সরকারি পদক্ষেপ আমরা কিছু দেখতে পারতাম। যেই নারী সংস্কার কমিশনের রিপোর্টটি দেওয়া হলো এবং যে ভাষায় নারীদেরকে আক্রমণ করা হলো নারী নেতৃত্বের, সরকার একটি টু শব্দও করলেন না। যখন প্রধান উপদেষ্টা বললেন খুব খুশি হয়ে যে এই নারী সংস্কার কমিশনের প্রতিবেদন খুব বেশ চমৎকার হয়েছে, খুব চমৎকার হয়েছে, যেগুলোকে এখনই কার্যকর করা যায় সেগুলো করে ফেলি, এরকম একটি বক্তব্য দেবার পরদিন যখন ইসলামিক নেতারা আক্রমণ করলেন এবং সেখানে এনসিপিরও এক নেতা ছিলেন, তারপর থেকে কিন্তু সরকার আর কোনো কথা বলেনি। কাজেই নারীদেরকে যে কটূক্তি করা হচ্ছে, বারবার অপদস্থ অপমান করা হচ্ছে, সেটার দায় থেকে সরকার নিজেকে কোনোভাবেই বিযুক্ত করতে পারে না। আজকে ঐতিহাসিক একটা দিনে তারা ইতিহাসের বিভিন্ন সুফল নিতে চান, কিন্তু সেইটার ভেতরের যে কষ্টকর পথ, সেই পথে তারা কখনোই হাঁটতে চান নাই সরকার। প্রথম থেকেই নারীদেরকে এই সরকারের এই 10 মাসে নারীরা অবমাননার শিকার হয়েছে, সরকার অ্যাড্রেস করেনি বা তাদের পাশে বর্ম হয়ে দাঁড়ায়নি। এটা তাদের অবশ্যই দায়িত্ব জ্ঞানহীনতা এবং ব্যর্থতা। ঐক্যমত্য কমিশনের সভা প্রায় প্রতিদিনই হচ্ছে। এখন সংসদের উচ্চকক্ষ আর নারী আসন নিয়ে বোধ করি এখনো আলোচনা একমত হয়নি। কেন, কি কারণ? এটা বোধহয় হওয়া কঠিন। আমাদের যে রাজনৈতিক ঐতিহ্য এবং আমাদের যা জানাশোনার পরিসর, আমাদের যে আর্থসামাজিক পরিস্থিতি, আমাদের মানুষ আসলে দেখতে চায় 300 আসনে তাদের প্রতিনিধিকে। এখানে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, এইগুলো তো আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আমেরিকা ফেরতরা আলাপ করছেন। আমাদের গ্রামের মানুষ মানে আপনি যেটা বলছেন, সাধারণ মানুষ যেমন চায়ের টেবিলে, যেটা সাধারণ চায়ের দোকানে, মানে তখন প্রশ্ন ওঠে, ভাই এটা কি উচ্চ নিম্ন, এটাও তো বোঝাতে হবে। সেটা তো বোঝাতে হবে। সবচেয়ে বড় কথা, এই সমস্ত আলাপ আলোচনা করতে গিয়ে আমাদের যেটা খুব জরুরি, যে একটা জাতীয় নির্বাচন অতি প্রয়োজন, এবং সেখানেই আমরা চর্চা করে উচ্চ কক্ষ, নিম্ন মাঝারি কক্ষ আপনারা বানাতে পারেন। সেগুলো আমরা পরবর্তীতে করি না কেন? সময় তো আর চলে যাচ্ছে না, এবং এই দেশটা তো আর 2 বছরের জন্য না। নিশ্চয়ই আমরা শতাব্দী পরম্পরায়, আমরা আমাদের প্রজন্ম পরম্পরায় আমরা গণতন্ত্রের চর্চা করব, সেই ক্ষেত্রে আমরা করব। কিন্তু আমাদের এখন প্রয়োজন অতি দ্রুত একটি নির্বাচন করে একটা রাজনৈতিক সরকারের আওতায় সকল আইন শৃঙ্খলা, জবাবদিহিতা ইত্যাদিকে নিশ্চিত করা। 64 জেলায় 64টি স্তম্ভ। জুলাই জাদুঘর উদ্বোধন হবে 5 তারিখ। ডক্টর ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা কেন নয়, এবং শহীদ দাদা আত্মাহুতি দিয়েছেন, তাদেরকে জাতীয় বীর বা শহীদ কেন ঘোষণা নয়, হাইকোর্টের রুল। এগুলো সবই ঠিকই আছে, একদিক থেকে নিশ্চয়ই ইতিবাচক যে এত বড় একটি গণ অভ্যুত্থান হয়ে গেল, তার স্মারক,
তার যে শহীদ আহতরা নানানভাবে মর্যাদাবান হবেন এবং তাদেরকে স্মরণ করা হবে। তবে তাদের ভেতরের যে প্রত্যয়, যে কারণেই গণ অভ্যুত্থানটা, সেটা বাদ দিয়ে যদি আমরা বাহ্যিক আড়ম্বরই করি তাহলে আসলে মূল বিষয়গুলো দূরেই থেকে যাবে। যে বৈষম্য বিরোধী সমাজের জন্য এই গণ অভ্যুত্থান, যে বঞ্চনার কারণে মানুষ ছাত্র সমাজের সাথে মিলে এই স্বৈরাচারী সরকার হটিয়েছে, সেই বঞ্চনা পূরণে সরকার যদি উদ্যোগ নিতে পারত, এমন কিছু উদ্যোগ, এমন কিছু কার্যসূচি যা রাজনৈতিক সরকারের সামনে উদাহরণ হয়ে থাকতো, তাহলেই কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থান তার যে সত্যিকারের সার্থকতা পেতে পারত। তার পাশাপাশি অবশ্যই মনুমেন্ট প্রয়োজন আছে, এগুলা শ্রদ্ধার জায়গাগুলো তৈরি করা অবশ্যই জরুরি, এবং এগুলো আরো আগেই হওয়া দরকার ছিল। একদম শেষ মুহূর্তে 1 মাসের মধ্যে তড়িঘড়ি করে কেন, শুরু থেকেই তো এটা করা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবারও কথা হবে। খোদা হাফেজ।